আমার কন্টেন্টকে অ্যাপ্রিশিয়েট করেছিল বলে ভেবেছিলাম বলবো না কিছু, তবে তার কন্টেন্ট দেখে বুঝতে পারি তার নিজের কন্টেন্টের মান অনেক নিচু। রিসেন্টলি তাকে নিয়ে শুনছি অনেক কন্ট্রোভার্সি আর পাচ্ছি অনেক নিউজ সে নাকি ভালগার কন্টেন্ট বানিয়ে পেয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ। কি বলবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানিয়ে আমরা ভালো ভিডিও বানাই সমাজের জন্য, সারা ভিউজে আসে না। খারাপ ভিডিও বানালে বাস হিট। লাস্ট টাইম আমি পরকীয়া বানালাম, অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে ভিডিও বানালাম, বাপরে বাপ হিট। কি ইন্ট্রোটা দেখে চেনা চেনা লাগছে? সে তো লাগবেই, বিকজ দিস ইজ উজ্জ্বল বর্মন, যাকে তোমরা বং মিডিয়া বা উজ্জ্বল ফিল্মস নামেও চেনো। যে উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা বাংলার ক্রিয়েটারদের ইন্সপিরেশন হয়ে উঠেছে, কারণ তার লাস্ট 2-3 বছরের এই ম্যাসিভ গ্রোথের কারণে তাকে দেবের মতো একজন সুপারস্টারের ফিল্মের প্রমোশনের জন্য তার সাথে ইন্টারভিউ নিতেও দেখা যায়। সেই কারণে ধীরে ধীরে গোটা উত্তরবঙ্গের গর্ব হয়ে উঠেছে। একসময় সে যা কন্টেন্টই বানাচ্ছিল সেটাই ভাইরাল হতে শুরু করে, সেটা তার কমেডি স্কেচ হোক, কিংবা তার শর্ট ফিল্মস, অথবা তার ভ্লগস, কিংবা তার শর্ট ভিডিওস, সবকিছুতেই দর্শক তাকে পাগলের মতো ভালোবাসা দিতে শুরু করে। বাট তার এই সফলতা দীর্ঘদিন স্থায়ী হলো না, কারণ লাস্ট কয়েক মাস ধরে কখনো তার সাথে সুমিত গাঙ্গুলির কন্ট্রোভার্সি হচ্ছে, কিংবা কখনো সে তার ফেম আর পাওয়ারের মিসইউজ করে ছোট ক্রিয়েটারদের পুলিশ প্রশাসনের ধমকি দিচ্ছে, কিংবা মিথ্যে ব্রেকআপের ঘটনা রটিয়ে নিজেই একজন রোস্টারকে তার গার্লফ্রেন্ডকে রোস্ট করতে বলছে। আর তাকে নিয়ে কেউ কিছু বললেই সেই ক্রিয়েটারের ভিডিওতে স্ট্রাইক মারা বা মাস রিপোর্ট করা, কিংবা তার চেলাদের দিয়ে মিসলিডিং ভিডিও বানাতে দেখা যাচ্ছে। আর লাস্ট কয়েকদিন ধরে এসব দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যে কেন একজন এত বড় ক্রিয়েটার হয়েও সেই ভিডিওতে বাচ্চাদের মদ খাওয়া শেখাচ্ছে, বা মেয়েদের অবজেক্টিফাই করে বা তাদের নোংরা মন্তব্য করে ভিডিওস বানাচ্ছে কেন? সেটা কি শুধুই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আর টাকার জন্যই? আর কেনই বা এত পপুলার হয়ে যাওয়ার পর যখন তার কাছে টাকা আর পাওয়ার আসে, সেই পাওয়ারের মিসইউজ কেন করছে ছোট ক্রিয়েটারদের মুখ বন্ধ করার জন্য? তাহলে তার উপর আসা সব অ্যালিগেশন গুলোই কি সত্যি ছিল? আর তাই বেশি দেরি না করে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। আর বেশ কয়েকদিন ধরে উজ্জ্বল বর্মন একে বং মিডিয়ার পুরো ইউটিউব জার্নিটাকে অ্যানালাইজ করার পর আমি যে আসল সত্যগুলো পাই সেই সবকিছুই এই ভিডিওতে শেয়ার করেছি। তাই সেসব জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এলোমেলো করতে থাকে, এটা না কাউকে খুব একটা পাত্তা দেয় না। ও যে উজ্জ্বল, ও একটা সামবডি, এটা অলওয়েজ শো করে। উজ্জ্বল বর্মনের জন্ম 1999 সালের 18 ফেব্রুয়ারি কোচবিহারের একটি গ্রামে। আর সেও তোমার আমার মতোই অতি সাধারণ পরিবারের একজন সন্তান, যার বাবা পেশায় একজন কৃষক এবং মা একজন হাউসওয়াইফ। যার কারণেই ছোটবেলা থেকেই অভাব জিনিসটা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করে সে। কিন্তু এত অভাবের সংসারেও তার পেরেন্টস তার পড়াশোনায় এর কোনো এফেক্ট পড়তেই দেয়নি। আর সেও বাবা মায়ের এই পরিশ্রমের দাম দিয়েছে, যার ফলস্বরূপ প্রাইমারি স্কুলে টপও করতো সে। আর তাই এসব দেখে তার বাবা মাও আশায় বুক বাঁধতে থাকে যে তাদের ছেলে বড় হয়ে নিশ্চয়ই তাদের এই দুরবস্থা দূর করবে। বাট তেমনটা হলো না, কারণ ক্লাস 6 পড়ার সময় তার মায়ের অসুস্থতার কারণে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতে শুরু করে তার পরিবার, যার কারণে তাদের জমি বাড়ির অনেকটাই বিক্রি করে দিতে হয় তার বাবাকে। কারণ তার মায়ের দীর্ঘদিন ধরে হসপিটালাইজ থাকা আর ওষুধের খরচা বাবদ অনেক টাকার দরকার ছিল সেই সময় তাদের। আর এই আর্থিক পরিস্থিতির কারণে পরবর্তীকালে কখনো তার বাবা কিংবা কখনো তার মাকে সামান্য করা টাকার জন্যও লোকের অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে। কিন্তু হঠাৎ আমার মায়ের অসুখ হয়, টানা 3 মাস মা হসপিটালে থাকে। সরকারি হসপিটাল নয়, প্রাইভেট হসপিটাল। প্রচুর টাকা চলে যায় এবং অনেক জমি চলে যায়। আমরা মোটামুটি আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ি। আর এরপর আস্তে আস্তে তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং আবারও তাদের জীবন নর্মালি চলতে শুরু করে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এর থেকেও খারাপ পরিস্থিতি আসতে চলেছিল তাদের জীবনে। কারণ এরপর তার দাদা এক অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়ে হঠাৎই, যার ফলে আবারও তাদের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে। আর এবার তার দাদার চিকিৎসার কারণে তাদের শেষ সম্বলটুকু তাদের বিক্রি করে দিতে হয়। এবং সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে টাকার কারণে তার বাবা নিজেই নিজের কিডনি বিক্রি করে দিতেও রাজি হয়ে যান। দাদার সেই কঠিন আমাদেরকে আরো দুর্বল করে দেয়। দাদার জন্য অনেক টাকা খরচা হয়ে যায়। যাই হোক, একটা সময় আসে যখন কিচ্ছু থাকে না, তখন বাবা নিজের পেটের কিডনি বিক্রি করে দাদাকে চিকিৎসা করতে চেয়েছিল। বাট শত চেষ্টার পরেও তার দাদাকে তারা বাঁচাতে পারেনি, যার ফলে আবারও একবার পথে বসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তাদের সংসারে। আর সেই থেকেই সেই ছোট্ট উজ্জ্বল বর্মন এক প্রকার ডিসাইড করেই নেয় যে সে যে কোনো প্রকারে তাদের এই খারাপ সময় পার করেই ছাড়বে। যার কারণে সে কখনো রাজারহাটে দিনমজুরের মতো কাজ কিংবা অন্যান্য ছোটখাটো কাজ করে পরিবারকে সাহায্য করতে থাকে সে। বাট এর ফলে আর পড়াশোনায় ফোকাস করা হয় না তার, যার মানে তাকে পড়াশোনার বাইরে গিয়ে এমন কিছু করতে হতো যাতে সে অনেক টাকা ইনকাম করতে পারবে আর তার মা বাবা আর ঠাকুমার পাশে দাঁড়াতে পারবে। আর তাই সেই সময় সে খুঁজে
খুঁজতে থাকে যে বাড়ি বসে অনলাইন কিভাবে টাকা ইনকাম করা যায়। আর সেই সময় তার সাপে বড় হয় জিওর আনলিমিটেড ফ্রি ইন্টারনেট, যার সাহায্যে ইউটিউব নামক প্ল্যাটফর্মের কথা সে জানতে পারে এবং সে এটাও জানতে পারে যে এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে সে টাকাও ইনকাম করতে পারবে। আর তাই সেই থেকেই তার প্রথম ইউটিউব চ্যানেল খোলা, যার নাম প্রিয়জন। সেখানে সে বেসিক্যালি মোটিভেশনাল ভিডিওস বানাতো, বাট সেই চ্যানেলটা তার আশানুরূপ পারফর্ম করতে পারে না, যার ফলেই এরপর সে ইউটেক মানে উজ্জ্বল টেক নামে একটা চ্যানেল খুলে সেখানে টেক ভিডিওস আপলোড করতে শুরু করে। কিন্তু সারপ্রাইজিংলি এবার সে একটু হলেও সাকসেসের আলো দেখতে পায়, আর সেখান থেকেই তার প্রথম ইউটিউব ইনকামও করে সে। আর আস্তে আস্তে বেশ কয়েক হাজার সাবস্ক্রাইবার্স আর ডিসেন্ট একটা অ্যামাউন্টে রেভিনিউ আসতে শুরু করে তার প্রতি মাসে, যার ফলে এই জীবনে প্রথমবার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির স্বাদ পায় তার পরিবার। আর এরপর সেই চ্যানেলের পাশাপাশি ইনকাম সোর্স বাড়ানোর জন্যই আরো একটা ইউটিউব চ্যানেল খোলে উজ্জ্বল, যেখানে ইউটিউবের সমস্ত ট্রেন্ডিং নিউজ বলতে থাকে সে, জাস্ট লাইক নিউজ বয় অ্যান্ড নিয়ন ম্যান। অ্যান্ড সেই চ্যানেলের নাম ছিল ট্রেন্ডি ম্যান। বাট আনফর্চুনেটলি সেই চ্যানেলটাও সাকসেসফুল হয়নি। বাট জীবনে এত বিপত্তির মধ্যেও হাল ছাড়েনি সে কখনোই। একের পর এক চ্যানেল বানিয়ে দিনের পর দিন সাকসেসফুল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে। আর তাই এসব দেখে মনে হচ্ছিল যে সে যে কোনো প্রকারেই হয়তো এবার নিজের ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দিতে পারবে। বাট তেমনটা হলো না, কারণ সেই সময় তার রিলেশনশিপের ব্রেকআপ তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় এবং সে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের শিকার হয়, যার কারণে তার একমাত্র আর্নিং করা টেক চ্যানেলেও ফোকাস করতে পারছিল না সে। বাট সময়ের সাথে সাথে সে আবারও নিজেকে গুছিয়ে নেয় এবং তখন তার লাইফে আসে অ্যাঞ্জেল প্রিয়া। ততদিনে কমেডি ভিডিওস এর ভাইরালিটি দেখে সেও ইউটিউবে কমেডি ভিডিওস বানাতে শুরু করে, আর সেই থেকেই বং মিডিয়া চ্যানেলে শুরু হয়। ডিএক্টিভেট করে আবার বং মিডিয়া চালু করেছি, তারপরে ব্যাক টু ব্যাক খেলা চালু হয়েছে, যেখানে সে আস্তে আস্তে বিভিন্ন ধরনের কমেডি স্কেচ, প্র্যাঙ্ক ভিডিওস বা অন্যান্য ফানি ভিডিওস কিংবা কখনো তার মিউজিক ভিডিও আপলোড করতে শুরু করে। কখনো তার মা, কখনো তার বাবা কিংবা কখনো তার ঠাকুমাকে নিয়ে বানানো ভিডিওসও রাতারাতি ভাইরাল হতে শুরু করে এবং লাস্ট কয়েক বছরের কনসিস্টেন্ট পরিশ্রম তাকে আজ এত সফল বানিয়েছে, যার ফলে আজ উত্তরবঙ্গ তথা গোটা বাংলার গর্ব, যার কন্টেন্টের ফ্যান স্বয়ং দেবও বটে। আর তাই এই পপুলারিটির কারণে সে দেবের খাদানের মতো একটা মুভির প্রমোশনে অনেক বড় অবদান রাখতে পেরেছে। আর এসব দেখেই মনে হচ্ছিল যে সেই বাংলার নেক্সট বিগ ইউটিউবার। বাট তার সাকসেস বেশি দিন স্থায়ী হলো না, কারণ এর পরেই শুরু হয় তাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি। কখনো সে তার মা, বাবা, ঠাকুমাকে ভিডিওতে ইউজ করে ভিউজ পায় বলে শোনা যায়, অথবা হিন্দি ভিডিওর থেকে হুবহু কন্টেন্ট চুরি করে সে, কিংবা কখনো তার ভিডিওতে সে মেয়েদের বডিকে কটাক্ষ করে ভুলভাল অঙ্গভঙ্গি করে বা নোংরা মন্তব্য করে বা রেপ কালচার প্রমোট করে বলেও শোনা যায়। দাদাকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা মাল। এটা আপনার টোটো, যাবেন? কি হলো? বেবি। অথবা তার ভিডিওতে থাকা বাচ্চাদের নিয়ে মদ খাওয়া বা নেশাভান করার ভিডিও বানাতে থাকে সে, আর যার জেরেই শুরু হয় তাকে নিয়ে বিভিন্ন রোস্ট ভিডিওস বানানো। কারণ সে একদিকে তার ইন্টারভিউতে বলে যে সে নাকি এডুকেশনাল বা সমাজে শিক্ষণীয় ভিডিওস বানায়, কিন্তু অন্যদিকে তার ভিডিওতে পরকীয়া বা অন্যান্য ভালগার কন্টেন্টের পরিমাণই বেশি দেখা যায়। আর যখন এটা নিয়ে কোনো রোস্টার তাকে পয়েন্ট আউট করে, তখন সে তার পাওয়ার আর পপুলারিটির মিসইউজ করে তাকে এটা বলে, আমার সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে ওঠা বসা, ঠিক আছে। কিংবা অন্য ক্রিয়েটরদের কাউকে মাস রিপোর্টের মাধ্যমে কন্টেন্ট এজ রেস্ট্রিক্টেড করিয়ে দেওয়া, কিংবা কখনো কাউকে স্ট্রাইক দিয়ে তার ভিডিওটাই ডিলিট করে দেয় সে। কারণ সে এতদিনে এটা বুঝে গেছে যে এই সমস্ত ভালগার কন্টেন্টই বাংলার মানুষ বেশি বেশি পছন্দ করে। এন্ড আমরা সবাই জানি যে বেশি বেশি ভিউজ মানেই বেশি বেশি রেভিনিউ, তাই সে ধরনের কন্টেন্টই বানাতে থাকে সে। আর যখন সে এই কন্টেন্ট থেকে শিফট করে নর্মাল কন্টেন্ট বানায়, তখন সেই কন্টেন্ট আর তার ক্রিঞ্জ কন্টেন্টের ভিউজের ডিফারেন্স দেখলেই সেটা বোঝা যায়। এছাড়া কখনো সে নিজেই হাইপ ক্রিয়েট করার জন্য তার আর তার গার্লফ্রেন্ডের ব্রেকআপের খবর লিক করে, আবার অন্যদিকে নিজেই সে ভিডিও বানিয়ে বলে যে এরকম কিছুই হয়নি। আর সাধারণ মানুষের মাথা তখন গরম হয় যখন সে এই ফেক হাইপ ক্রিয়েট করা অবধি না থেমে সেটা নিয়ে এক রোস্টারকে তার গার্লফ্রেন্ডকে রোস্ট করতে বলে, এবং অন্যদিকে এক ইন্টারভিউতে সে এটা বলে অডিয়েন্সকে মোটিভেশন দেয়। আমি ব্যস্ত থাকলে, সময় দিতে না পারলে অন্য পুরুষকে টেক্সট করা বা অন্য পুরুষে আসক্ত হলো। আর এর থেকেও বড় কথা, তার কোনো কিছু হলেই গোটা উত্তরবঙ্গকে টেনে আনার যে প্রবণতা, কিংবা মাঝে মধ্যেই নর্থ আর সাউথ বেঙ্গলের ক্রিয়েটরদের পয়েন্ট আউট করাটাও তাকে অনেকে ডিসলাইকের কারণ বানিয়েছে। আর তাই যেখানে একসময় তাকে উত্তরবঙ্গের গর্ব বলা হতো, এখন সেই নাকি উত্তরবঙ্গের নাম খারাপ করছে বলেও শোনা যায়। আর এই সব কিছুর পরেও তার রিসেন্টলি সুমিত গাঙ্গুলির সাথে হওয়া এই কন্ট্রোভার্সি, যেখানে কয়েকদিন আগে সুমিত গাঙ্গুলি তার সাথে বানানো তার একটা ভিডিও এবং সেখানে সুমিত গাঙ্গুলির এক্সপিরিয়েন্স কেমন ছিল বা উজ্জ্বল তার সাথে কেমন ব্যবহার করেছে সেই বিষয়ে সে এটা বলে। ছাগল, একটা পরিষ্কার হয়েছি ছাগল। আমার দেখলে আমাকে উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগল। যেটা কখনোই একজন ম্যাচিওর অ্যাক্টর থেকে কাম্য নয়। এতক্ষণ ধরে শোনার পর তুমি আমাকে কোয়েশ্চেন করতেই
পারো যে তাহলে এখানে বং মিডিয়া ভালগার কন্টেন্ট বানিয়ে ভিউজ পায় কিংবা কন্ট্রোভার্সির জন্য হাইপ ক্রিয়েট করে বলেই কেউ বাকি ক্রিয়েটরদের থেকে স্মার্ট হয়ে গেল। না, উজ্জ্বল একে দ্য বং মিডিয়াকে স্মার্ট বলছি তার মেনলি 3টে কারণ আছে। এক, তার ফেসবুক পেজের নাম। যদি তুমি তার ফেসবুক পেজকে ফলো করে থাকো তাহলে দেখবে যে তার ফেসবুক পেজের নাম ছিল অ্যাঞ্জেল প্রিয়া, যেখানে তার গার্লফ্রেন্ডের আসল নাম জয়া বর্মন। বাট সে তার এক ইন্টারভিউতে এটা বলে, অ্যাঞ্জেল প্রিয়া এমন একটা সাপড়ি নাম, সত্যি কথা বলতে সেটা সবাই সার্চ করে, ওটা একটা নাম অ্যাঞ্জেল প্রিয়া। সবারই দেখবেন ম্যাক্সিমাম মেয়েরা আগে অ্যাঞ্জেল প্রিয়া আইডিতে লেগে রাখতো। এখন যদি তুমি তোমার মস্তিষ্কে একটু জোর দাও তাহলে তোমার নিশ্চয়ই মনে পড়বে যে সেই সময় ফেসবুকে অ্যাঞ্জেল প্রিয়া নামের ঝড় উঠেছিল, সবাই এই নামেই ফেসবুক প্রোফাইল বানাচ্ছিল। বাট আসলেই তার এই মুভ থেকে কত ভিউজ এসেছিল সেটা বলা মুশকিল, বাট দ্যাট ওয়াজ এ স্মার্ট মুভ। অন্যদিকে যেখানে বাংলার সমস্ত বড় বড় ক্রিয়েটরদের ইউটিউব ছাড়া আর কোনো বিজনেস নেই, সেখানে উজ্জ্বল বর্মনের এতগুলো বিজনেস সেলুন রয়েছে, মোবাইলের দোকান রয়েছে এবং রেস্টুরেন্ট রয়েছে, রিসার্চ অ্যাপ্লিকেশন রয়েছে, ব্র্যান্ড মার্কেটিং রয়েছে, গুগল এসইও করি সেটা রয়েছে। মানে ইউটিউবারদের ইউটিউব আর ইনস্টা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাদের আর কোনো ইনকাম সোর্সই থাকবে না। অন্যদিকে একজন গ্রামের ছেলে হয়েও এত ধরনের বিজনেস বানানো সত্যি প্রশংসার যোগ্য। যেখানে বাংলার বড় বড় ক্রিয়েটাররা ভিউজ আসবে না বলে কন্টেন্টেই এক্সপেরিমেন্ট করতে ভয় পায় তাদের নেক্সট মান্থের আর্নিং কমে যাবে বলে, সেখানে উজ্জ্বল বর্মন এত বড় একটা ডিসিশন নিয়েছে, সেটা যদি সত্যি সম্পূর্ণ হয় তাহলে এটা শুধু সময়ের অপেক্ষা যে সে একজন বড় বিজনেসম্যানও নিশ্চয়ই হয়ে উঠবে। বাট হ্যাঁ, তার এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ভিউজ পাওয়া কিংবা ভালগার কন্টেন্ট বানিয়ে রাতারাতি মিলিয়ন ভিউজ পাওয়ার যে স্ট্র্যাটেজি, সেটা ছেড়ে এসে যদি আরো ইম্প্যাক্টফুল কিছু করতে পারে তবে আই এম শিওর যারা আজ তাকে নিয়ে কমেন্টে মজা করে তারাও একদিন তাকে ভালোবাসা দিতে বাধ্য। বাট একদিকে তুমি নিজেই ভিউজের জন্য মেয়েদের সাথে নোংরামোর ভিডিও বানাবে, আবার অন্যদিকে সেটা নিয়ে কেউ কথা বললে তাকে প্রশাসনের ভয় দেখাবে। সেটা কেমন কথা? যদি সত্যি এত পাওয়ার থাকে তাহলে প্রশাসনের সাহায্য নিয়ে যে 26,000 জন চাকরি হারিয়েছে তাদের পাশে দাঁড়াও, নইলে অভয়াকে যোগ্য বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করো। আর না হলে শুধু টাকার জন্য এরকম ক্রিঞ্জ কন্টেন্ট যতদিন বানাবে, রোস্টারদের রোস্ট নেওয়ার মতো গায়ের চামড়া ততই মোটা বানাতে হবে, ঠিক তোমার প্রশাসনের মতোই। এন্ড এছাড়াও তার বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে ট্রিকি কোশ্চেনগুলোতে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে সে নিজের ভালো ইমেজটাও বজায় রাখতে জানে। নইলে অন্যদিকে সুমিত গাঙ্গুলির মতো ক্যামেরা অফ আছে জেনে যা ইচ্ছা বলে দিলে এত মানুষের ভালোবাসা পাওয়া হতো না আর তা। এন্ড দিস ইজ ওয়াই উজ্জ্বল বর্মন একে বং মিডিয়া ইজ স্মার্টার দ্যান ইউ থিঙ্ক। এই বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর বং মিডিয়ার কন্টেন্ট তোমার পার্সোনালি কেমন লাগে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে আমার ইনস্টাতেও ফলো করতে পারো, কারণ ওখানেই আমি আমার পরবর্তী কন্টেন্টে সমস্ত আপডেট আর তোমাদের নিজস্ব মতামত নিয়ে থাকি। আর এখন যদি তুমি জানতে চাও যে হোয়াই গৌরব তপদার ইজ অলসো স্মার্টার দ্যান ইউ থিঙ্ক, তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।